আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইভ্যালির গঠনতন্ত্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না। ব্রিফিংয়ে র্যাব, পণ্য চাইতে গেলে হুমকির শিকার হতো গ্রাহকরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে পরীক্ষা ও সনদের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থা আটকে ছিল। মন্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষার উন্নয়নে প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক। বর্তমান সময়ে বড় সংকটে পরিণত হচ্ছে এই বর্জ্য। দূষণের পাশাপাশি সংগ্রহ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের মাঝে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দর্শক শিরোনাম শুনলেন। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। ইভ্যালির গঠনতন্ত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা ছিল না বলে জানিয়েছে র্যাব। দুপুরে র্যাব সদর দপ্তরের সংবাদ সম্মেলনে মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, গ্রাহকদের টাকা হাতিয়ে নিয়ে সাভারে কোটি কোটি টাকার নিজের নামে সম্পদ গড়ে তুলেছেন মোহাম্মদ রাসেল। ইভ্যালি শুরু থেকেই একটি লোকসানি প্রতিষ্ঠান জানিয়ে র্যাব জানায়, নতুন গ্রাহকদের উপর দায় চাপিয়ে পুরনো গ্রাহকদের অল্প কিছু পণ্য দেয়াই ছিল রাসেলের ব্যবসার উদ্দেশ্য। অর্ডারকৃত পণ্য চাইতে গেলে গ্রাহকরা হুমকির শিকার হতো বলেও জানান খন্দকার আল মঈন। গত 16 সেপ্টেম্বর 2021 রাজধানীর গুলশান থানায় একজন ভুক্তভোগী প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান নাসরিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। এছাড়া আরো বেশ কিছু ভুক্তভোগী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়, টাকা অথবা পণ্য চাইতে গেলে বিভিন্ন সময় ইভ্যালির অফিসে তারা অপমান, অপদস্থ, হেনস্থা ও ভয়ভীতির শিকার হয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। করোনা মহামারী শুরু হওয়ার দীর্ঘ 19 মাস পর এটাই হচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের এবারের প্রতিপাদ্য হচ্ছে আশা। করোনা দূর করতে নতুন প্রত্যাশা নিয়ে এ প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। এবারও প্রধানমন্ত্রী 24 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। ৭৬তম এ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে ৮০ জন সফরসঙ্গী রয়েছেন। দীর্ঘদিন ধরে পরীক্ষা ও সনদের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থা আটকে ছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে অনেক শিক্ষক ঘটনাচক্রে এ পেশায় এসেছেন, কিন্তু শিক্ষার উন্নয়নে প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক। এই যে পরিবর্তন এত হচ্ছে এবং তার সঙ্গে অভিযোজনে যদি সক্ষম হতে হয়, আমার তো সারাক্ষণ শিখতে হবে। তাহলে জীবনব্যাপী শিক্ষা, জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির একটা সমন্বয়, এই সবগুলোকে সুসমন্বিত করে আমার যে সক্ষমতাটি তৈরি হবে সেটি আমার যোগ্যতা। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য যখন অকেজ হিসেবে ফেলে দেওয়া হয়, তখন তা ইবর্জ্যে পরিণত হয়। আধুনিকায়নের যুগে যা নৈমিত্তিক বিষয়। এই জিনিসগুলো পানিতে বা ভূগর্ভে যেমন দূষণ ছড়ায়, তেমনি এগুলো সংগ্রহ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের মাঝেও বাড়িয়ে দিচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছে, চাহিদার বিপরীতে নিম্নমানের পণ্য ব্যবহার বাড়াচ্ছে এই বর্জ্যের পরিমাণ। তেমনি রয়েছে এই বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার অভাব। মোবাইল করিমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ই-বর্জ্য কি তা জানা নেই এই ভাঙাড়ির দোকানির। এটা আমাদের জানা নেই, কিন্তু এটি নিয়ে তার ও তার সহকারীদের প্রতিদিনের কাজ। যে শারীরিক সমস্যা ওই বুঝে, এটা আমাদের জানা নেই। বিভিন্ন ইলেকট্রনিক পণ্য মেরামতের দোকানগুলো থেকে সারাই না হওয়ায় প্রতিদিনই জমছে এই বর্জ্য। পাশাপাশি নতুন আপডেটেড ভার্সনের উদ্ভাবন, পণ্যের বহুমুখী কার্যকারিতা, ধারণ ক্ষমতা বৃদ্ধি, আকর্ষণীয় ডিজাইনের প্রতি মানুষের সহজাত আকর্ষণ ই বর্জ্য সৃষ্টির কারণগুলোর মধ্যে অন্যতম। ই বর্জ্যগুলোর ভিতরে অনেক ধরনের টক্সিক এলিমেন্ট থাকে, এগুলো আসলে হিউম্যান হেলথের জন্য ভালো না।
তো যারা এগুলা নিয়ে নাড়াচাড়া করেন তাদের জন্য আসলে এগুলা পরবর্তীতে অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে, শারীরিক সমস্যা। একই সাথে খুবই ইম্পোর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এই বর্জ্যগুলাকে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থাপনা না করি, এগুলো বিভিন্ন দূষণের কারণ হয়ে যায়। এছাড়া নিম্নমানের ইলেকট্রনিক পণ্য ব্যবহার করায় সেগুলো তাড়াতাড়ি নষ্ট ও মেরামতের অযোগ্য হওয়াতেও বাড়ছে ই বর্জ্য। এটাকে রিপেয়ার অথবা মেইনটেন্যান্স এর মাধ্যমে অপারেশন রাখতে পারেন, তাহলে কিন্তু তার কন্ট্রিবিউশন ই ওয়াস্টে অটোমেটিক্যালি কমে যাচ্ছে। সো এই ইকোসিস্টেমের পরের পার্টে কিন্তু আমাদের একটা বড় ধরনের ভূমিকা আছে যে কিভাবে আমরা এই ই ওয়াস্টের কন্ট্রিবিউশনটাকে কমাবো, এবং এটা আরেকটা দিক থেকে আমরা আমাদের ডিভাইসগুলোকে বেশি পরিমাণে রিইউজ করব। সংশ্লিষ্ট ব্যক্তি ও বিশেষজ্ঞরা বলছেন, ইলেকট্রনিক সরঞ্জামের মধ্যে সীসা, সিলিকন, টিন, ক্যাডমিয়াম, পারদ, দস্তা, ক্রোমিয়াম, নাইট্রাস অক্সাইড প্রভৃতি রাসায়নিক থাকে। এসব রাসায়নিক মাটি ও পানিকে দূষিত করছে। নানাভাবে তা মানুষের শরীরে প্রবেশ করে নানা রোগের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে ফুসফুসের ক্যান্সার বা অনেকের ত্বকের ক্যান্সার এগুলো বেড়ে যাচ্ছে। তাছাড়াও এই রেডিয়েশনের ফলে বিভিন্ন ধরনের ব্রেন টিউমার গুলো কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতি বছর 4 কোটি টনেরও বেশি ই বর্জ্য উৎপাদিত হয়, যার 1/3 উৎপাদন যুক্তরাষ্ট্র ও চীনে। আর গত 5 বছরে এশিয়াতেও ই বর্জ্যের পরিমাণ বেড়েছে প্রায় 63%। বেসরকারি সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর গবেষণায় দেখা গেছে, প্রতি বছর দেশে প্রায় 4 লাখ টন ই বর্জ্য উৎপাদিত হচ্ছে। 2023 সালে এই বর্জ্যের পরিমাণ দাঁড়াবে প্রায় 12 লাখ টন। করোনার সময়কালীন সময়ে অনেক বেশি টেকনোলজি ইউজ বেড়েছে, মোবাইল ফোনের ইউজ বেড়েছে, ল্যাপটপের ইউজ বেড়েছে। সেক্ষেত্রে হয়তো বা 21-এর লাস্ট বা 22-এর শুরুর দিকে হয়তো এটা চলে আসবে। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। ঢাকা বরগুনা রুটের যাত্রীবাহী লঞ্চ ঝালকাঠির বিষখালী নদীর ডুবোচরে আটকে যায় বারবার। বরিশালের পর বরগুনা পর্যন্ত ঝালকাঠির গাবখান মোহনা ব্যতীত আর কোথাও নদীর নাব্যতার সংকেত না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটছে বলে দাবি লঞ্চ কর্তৃপক্ষের। সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে বিআইডব্লিউটিএ। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ঝালকাঠির রাজাপুর উপজেলার বরইয়া ইউনিয়নের এলাকার চরপালট নামক জায়গায় বিষখালী নদীর ডুবোচরে ঢাকা বরগুনা রুটের যাত্রীবাহী লঞ্চ বারবার আটকে যাচ্ছে। গত 1 মাসে 2টি লঞ্চ আটকে যায় একই স্থানে। লঞ্চ চালকরা বলছেন, বরিশালের পর বরগুনা পর্যন্ত ঝালকাঠির গাবখানা মোহনা ব্যতীত আর কোথাও নৌ সংকেত না থাকায় এবং নদীর ড্রেজিং না করার কারণে এমন দুর্ঘটনা ঘটছে। বরগুনাগামী জাহাজ, যাত্রীবাহী জাহাজ ট্যাক্সে বাতি মার্কা নাই বিদায়, তার এই যে ট্যাকে ব্যাগে যে কিছু মার্কা বাতি ড্রেজিং ব্যবস্থা নাই বিদায় আমাদের সমস্যা হইতেছে। লঞ্চ কর্তৃপক্ষ বলছে, স্থানটিতে বিআইডব্লিউটি এর কোনো বয়াবাতি না থাকায় বৃষ্টি ও পানি বেশি থাকলে মাঝে মাঝেই চরের উপর উঠে যাচ্ছে লঞ্চ। সব সাগরের মতো, আর বৃষ্টির কারণে সব দেখা যায় দলা, কিছুই দেখা যায় না। তা আমরা ঘুরতে আছি, বোঝা গেছে যে এখান থেকে খারি আমরা আটকা পড়িয়ে গেছি। আমাদের রাত্রে চলার মতন কোনো দিক দিয়েও কিন্তু হারাই ফেলেছি আমরা। এখানে বসে যে আমরা যে জাহাজটা কন্ট্রোল করতে পারবো, বাতাসে খুব অসম্ভব ছিল, এর জন্য আমাদের এই সমস্যাটা দাঁড়িয়েছে। আটকে পড়া লঞ্চ ডুবোচর থেকে নামাতে সময় লাগে 15 দিনেরও বেশি। বারবার একই স্থানে দুর্ঘটনা ঘটায় আতঙ্কে রয়েছেন এই রুটের যাত্রীরা। আমরা 2 দিন ধরে ড্রেজিং করছি, ড্রেজিং করে আপনার ব্যর্থ নামাইতে, ড্রেজিং করার পরে কোনো কাজ হয় নাই। এখন মালিক কোনোভাবে নামানোর চেষ্টা করতে আসছে। লঞ্চটা নামানোর বিষয়ে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমরা ফার্স্ট টাইম ট্রাই করছিলাম যে ড্রেজার দিয়া বা অথচ অন্য লঞ্চ দিয়ে টেনে নামানো যায় কিনা, কিন্তু আমরা ওইটা সাকসেস হতে না পেরে দেন আমরা এখন এয়ার ব্যাগের ব্যবস্থা করেছি। আমার আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী আছে, মাননীয় মন্ত্রী আছে, নৌমন্ত্রী আছে, নৌ মন্ত্রণালয় আছে, যারা আছে মালিক মহোদয়, অতি জরুরিভাবে যে আমাদের এই ঢাকা বরগুনা রুটে যে প্রত্যেক জায়গায় জায়গায় সিগন্যাল বাতি দেওয়া হোক। মার্কিং বাতি না থাকার বিষয়টি স্বীকার করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তাদের মাধ্যমে কিছু অভিযোগ পাওয়া গেছে যে তাদের লঞ্চ পরিচালনা করতে, ঢাকামুখী যে লঞ্চগুলি আছে এই পরিচালনা করতে অসুবিধা হচ্ছে। তো আমরা এই বিষয়টা জেনেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, আমাদের যে এখানে স্থানীয় কর্মকর্তা আছে, তাদের সমন্বয়ে আমরা খুব শীঘ্রই এই বিষয়ে আমরা সরেজমিনে পরিদর্শন করে এর যে প্রয়োজনীয় ব্যবস্থা এটা আমরা গ্রহণ করব বলে আশা করছি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি।
খুচরা বাজারে আলুর দাম থাকলেও পাইকারি বাজারে দাম পাচ্ছেন না কৃষক। এতে উৎপাদন ও হিমাগারে সংরক্ষণ খরচের চেয়ে বস্তা প্রতি 400 থেকে 500 টাকা কম দামে বিক্রি হচ্ছে আলু। এমন পরিস্থিতিতে লাভের আশায় আলু মজুত করে এখন বড় লোকসানের কবলে পড়েছেন মুন্সিগঞ্জের আলু চাষি ও মজুতদারেরা। প্রতিনিধি মোহাম্মদ মুক্তার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ। মুন্সিগঞ্জের ৭৪টি হিমাগারে এখনও মজুদ প্রায় 5,80,000 টন আলু। তবে পাইকারি বাজারে দাম পড়ে যাওয়ায় লাভের আশায় মজুত করা আলু নিয়ে কৃষকের মাথায় হাত। এখনই আলু বিক্রি না করলে হিমাগারের খরচ বৃদ্ধিতে কমে যাবে কৃষকের লাভের অংশ। আলু বিক্রি করতেছি বাজারে, সেটা যে দাম বিক্রি করতেছি 9 টাকা থেকে 10 টাকা, এতে কোলেস্ট্রলের ভাড়া দিয়া কৃষক যে অবস্থায় আছে, কৃষকের ফাঁসি দিয়ে মরণ ছাড়া কোনো পথ নাই। আলুর দাম নাই, কিছু নাই, সব সর্বশেষ আমরা। পাইকারি বাজারে বর্তমানে আলু বিক্রি হচ্ছে 10 থেকে 10.5 টাকা কেজি। অথচ আলু উৎপাদন ও হিমাগার সংরক্ষণ খরচ মিলিয়ে প্রতি কেজি খরচ হচ্ছে 18 থেকে 19.5 টাকা। জরুরি ভিত্তিতে পাইকারি বাজারে সরকারিভাবে দাম নির্ধারণের দাবি কৃষকের। কিনা পড়ছে মনে করেন 18 টাকা কেজি, 18.5 টাকা কেজি, তো এখন পাইতেছি 10 টাকা কেজি। বর্তমান যে পরিস্থিতি, প্রতি বস্তাতে আপনার 500 টাকা করে লোকসান হইতেছে। আমাদের 18 টাকা করতে পড়ছে, আমরা আলু বিক্রি করতেছি 10 টাকা, 10.5 টাকা। গৃহস্থী তাহলে আমরা সামনে করতে পারবো না, সরকার যদি আমাদের আলুর প্রতি একটু খেয়াল না নেয়। এদিকে দাম কম থাকায় অনেকে আলু হিমাগারে থেকে নষ্ট হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব কৃষকদের সহায়তা দিতে সরকারের প্রতি আহ্বান কোল্ড স্টোরেজ সংশ্লিষ্টদের। সরকার যদি আলুর ব্যাপারে সুনজর দেন এবং ওই দামটার ব্যাপারে একটা স্থিতিশীল অবস্থায় আনতে পারেন, তাহলে মনে হয় আমাদের কোল্ড স্টোরেজ পক্ষের মালিক পক্ষ এবং কৃষক পক্ষ দুনো পক্ষে আমরা লাভবান হতে পারব। হিমাগারে রাখার ফলে আলুর গুণগত মান ও পচনের ফলে দাম পড়ে গেছে বলে মনে করেন এই কর্মকর্তা। স্বাভাবিকভাবেই চাহিদার চাইতে উৎপাদনটা বেশি হয়েছিল, এইটার কারণে আলুর দাম পড়ে গেছে। কোল্ড স্টোরেজে যে আলুগুলো রাখা হয়েছিল তার মধ্যে থেকে অনেক আলুর আবার পচন ধরাতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি সেটা কৃষকদের ঘাড়েই বর্তাচ্ছে। মুন্সিগঞ্জের 6 উপজেলায় এবছর 37,850 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে প্রায় 12.5 লাখ টন। শামস তাবরিজ, উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। জামালপুরের ইসলামপুর উপজেলার একটি মহিলা মাদ্রাসার 3 ছাত্রী নিখোঁজের 5 দিন পর রাজধানীর মুগদা এলাকার একটি বস্তি থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। গত রাত 12টার দিকে তাদের উদ্ধার করে ইসলামপুর সার্কেল পুলিশ। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে। পরে তার তথ্যের ভিত্তিতে বস্তির একটি ঘর থেকে 3 শিশুকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই 3 শিশু মাদ্রাসা থেকে পালিয়ে ঢাকায় চলে এসেছে বলে স্বীকার করেছে। গত রোববার মাদ্রাসা থেকে নিখোঁজ হয় ওই 3 ছাত্রী। দর্শক, সংবাদের একেবারেই শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইসরায়েলের গঠনতন্ত্রের স্বচ্ছতা জবাবদিহিতা ছিল না, ব্রিফিংয়ে র্যাব পণ্য চাইতে গেলে হুমকির শিকার হতো গ্রাহকরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘদিন ধরে পরীক্ষা ও সনদের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থা আটকে ছিল, মন্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষার উন্নয়নে প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক। বর্তমান সময়ে বড় সংকটে পরিণত হচ্ছে বর্জ্য দূষণের পাশাপাশি সংগ্রহ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের মাঝে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ব্রিটেনের দ্বিতীয় নারী হিসেবে নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিজ ট্রাস। এবং ইউরোপা কনফারেন্স লিগে রেনেসের সাথে 2-2 গোলে ড্র করেছে টটেনহাম হটস্পার। দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দুপুর 2:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।